হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আগের ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর জিমেল অ্যাকাউন্ট নিশ্চয়ই খুলে নিয়েছো। ভিডিওগুলো দেখবার আগে অতি অবশ্যই পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসবে, খাতাতে নোট করবে, আদারওয়াইজ কিন্তু ভিডিওগুলো মনে রাখতে পারবে না। ভিডিওগুলো মনে রাখার দরকার নেই, ভিডিওর কনসেপশনটাকে মনে রাখলেই হবে। এবং সেই কনসেপশনটাকে মনে রাখতে গেলে তোমাদেরকে কিন্তু পেন পেপার হাতের সামনে রাখতে হবে এবং যেটা শুনছো বা যেটা দেখছো সেটাকে লিখে নিতে হবে এবং বারবার ভিডিওটা দেখতে হবে কোনো কিছু যদি বুঝতে না পারা যায়। আর তারপরেও দু একবার দেখার পর যদি বা বুঝতে কোথাও অসুবিধে হয়ে থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, এবং কমেন্ট করতে গেলে জিমেল অবশ্যই জরুরি, এটা আমি আগেই বলে দিয়েছিলাম। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকের আলোচনাটা শুরু করি। আলোচনাটা আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথমেই আমি পরিচয়টা দেব পর্যায় সারণীর, মডার্ন পর্যায় সারণীটা সম্পর্কে, এবং সেই পরিচয় প্রথম ভিডিওতে আমি দিয়েছি। এবং এই চ্যাপ্টারেতে মানে এই ভিডিও চ্যাপ্টারতে আলোচনা করব যেখানে কি কি জাতীয় মৌলগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি কি জাতীয় মৌলগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা আমরা অবশ্যই জানি, এইখানে আমি একটু দেখিয়েই দিয়েছিলাম। তো ধীরে ধীরে সেই আলোচনাগুলো আমরা করব। প্রথমের দিকেই একদম চলে যাচ্ছি। তাহলে এটুকু দেখতে পাওয়া যাচ্ছে যে এই বরাবর শ্রেণী, যেখানে আমি লিখে দিয়েছি এই বরাবর শ্রেণী, এবং এই দিক বরাবর উল্লম্ব দিকে পিরিয়ডস বা পর্যায়। এই পর্যায়গুলোকে রাখা হয়েছে, 7টা পর্যায় রয়েছে, 7টা পর্যায়, এবং এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 18টা শ্রেণী। এটাই হচ্ছে মডার্ন পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন এখানে তো বলেছিলাম যে 1 এবং 2 নম্বরেতে রয়েছে এস ব্লকের মৌলগুলো। চলো এই এস ব্লকের মৌলগুলোর 1 নম্বর যে সিরিজ, এইটা নিয়ে আমরা কথা বলি। এখানে যেটুকু ইনফরমেশন আগে দেওয়া হয়েছিল যে এই শ্রেণীতে 1 নম্বর শ্রেণীতে এই বরাবর যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো কিন্তু সবই হলো ক্ষার ধাতু। এখানে আমরা এই কালার দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, এগুলো সবই ক্ষার ধাতু। এখানে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো সবই ক্ষার ধাতু। নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলো সবই কিন্তু ক্ষার ধাতু। এদের বৈশিষ্ট্যটা কি কি? মৌলগুলো তাহলে কি কি বললাম? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, পরপর পরপর বসানো আছে। এখানে বাড়তি হিসাবে স্থান দিয়ে দেওয়া হয়েছে হাইড্রোজেন। এগুলো সবই কিন্তু ধাতু। ধাতু মানে সলিড বা কঠিন, কিন্তু হাইড্রোজেন হলো গ্যাস। সেই কারণের জন্য হাইড্রোজেনকে সবার উপরে রাখা হলেও হাইড্রোজেনের দাগটা আমি শেষে দিলাম। এই মৌলগুলো একটা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। ভ্যালেন্সি কত? এই মৌলগুলোর যোজ্যতা হচ্ছে +1। +1 যোজ্যতা হওয়ার জন্য এগুলো হচ্ছে সবই তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। এদের অক্সাইড যেগুলো, মানে এরা এই যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে, এইখানে অক্সিজেন রয়েছে প্রত্যেকটাই, মানে হাইড্রোজেন বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে। আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করছি, এখানে যেটা তৈরি হয় হাইড্রোজেন অক্সিজেনে মিলে জল তৈরি হয়, আমরা জানি অ্যাকিউরেট নয়, কিন্তু তোমরা বোঝার জন্য আমি বলছি হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করে, মানে হাইড্রোজেনের অক্সাইড তৈরি হয়। সেরকম লিথিয়ামেরও অক্সাইড তৈরি হয়, সোডিয়ামের অক্সাইড তৈরি হয়, মানে লিথিয়ামের অক্সাইড তৈরি হবে, সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড, সিজিয়াম অক্সাইড, ফ্রান্সিয়াম অক্সাইড, এগুলো সব তৈরি হয়। এই যে অক্সাইডগুলো তৈরি হয় এই অক্সাইডগুলো কিন্তু তীব্র ক্ষারকীয়। মানে সোডিয়াম অক্সাইড তো অতি অবশ্যই ক্ষারকীয়, কারণ এর সঙ্গে যদি জল যোগ করে দেওয়া হয় তাহলে আমরা ক্লাস 8-এই দেখেছিলাম এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ উৎপন্ন হবে। সুতরাং এই সোডিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার সে সম্পর্কে তো আর কারোর কোনো সন্দেহ নেই। এরা সবাই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তীব্র ক্ষারকীয় অক্সাইড গঠন করে, এটাই সিদ্ধান্ত। এই ক্ষারকীয় অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। সেই কারণের জন্য এস ব্লকের 1 নম্বর সিরিজে, এস ব্লকটা বসানো হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর সিরিজে, মানে শ্রেণীতে, এবং সেইখানেতে যে মৌলগুলো স্থান পেয়েছে সেই মৌলগুলো সবই হলো ক্ষার ধাতু। তবে এদের মধ্যে এই যে ফ্রান্সিয়াম, মানে একদম লাস্টে যে FR নাম দিয়ে রয়েছে, FR, যে ফ্রান্সিয়াম যে ধাতুটা, এই ধাতুটার কথা বলা হচ্ছে FR, এই ফ্রান্সিয়াম ধাতু। এই ফ্রান্সিয়াম ধাতুটা কিন্তু তেজস্ক্রিয়, অবশ্যই তেজস্ক্রিয় হবে এবং এটা স্বল্পস্থায়ী হবে। তেজস্ক্রিয় ধাতু, তেজস্ক্রিয়তা সম্পর্কে আমরা পরে পড়ব। এদের এক্সট্রা স্পেশাল কি পাওয়ার রয়েছে সেই সম্পর্কে, বা কি ক্যারেক্টার রয়েছে তেজস্ক্রিয় ধাতুগুলোর, কিন্তু তেজস্ক্রিয় শব্দটা পর্যায় সারণীতে বারবারই আসবে, বেসিক্যালি যখন এই 7th পিরিয়ডটা সম্পর্কে আলোচনা করা হবে
সেভেন্থ পিরিয়ডের প্রত্যেকটা মৌলই বেশিরভাগ ক্ষেত্রেই বলা যেতে পারে এগুলো কিন্তু তেজস্ক্রিয় ধরনের মৌল, এবং এই তেজস্ক্রিয় মৌলগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব তেজস্ক্রিয়তা কি বা তাদের কি কি ক্যারেক্টার রয়েছে। 1 নম্বর শ্রেণীর মৌলগুলো এদের যোজ্যতা কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে, মানে বাইরের ইলেকট্রন স্তরেতে একটি মাত্র ইলেকট্রন থাকে, সেই কারণের জন্য যে এদের যোজ্যতা +1, এবং এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়, এত বেশি সক্রিয় যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই সমস্ত যে ক্ষার ধাতুগুলো এরা এত বেশি সক্রিয় ধাতু যে এরা এমনকি হাইড্রোজেনের সঙ্গেও, মানে উপরের দিকে যে সমস্ত মৌলগুলো রয়েছে হাইড্রোজেনের মতো, এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যেও কিন্তু এরা হাইড্রাইড তৈরি করতে পারে। আর এরা প্রত্যেকেই কিন্তু একক পজিটিভ আয়ন উৎপন্ন করতে পারে, মানে প্লাস আয়ন দেয়, একক পজিটিভ আয়ন উৎপন্ন করতে পারে। এই হলো মোটামুটি এদের বৈশিষ্ট্য। তাহলে এস ব্লকের 1 নম্বর সিরিজে যে মৌলগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্ষার ধাতুর মৌল। এগুলো লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এদের মধ্যে ফ্রান্সিয়াম স্বল্পস্থায়ী এবং তেজস্ক্রিয় ধাতু। এরা প্রত্যেকে কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, এবং সেই অক্সাইড জলের সঙ্গে যখন মিশে যায় বা জলের সঙ্গে বিক্রিয়া করে এরা ক্ষার উৎপন্ন করে। এরা প্রত্যেকেই তীব্র ক্ষারীয় এবং এদের সক্রিয়তা অত্যন্ত বেশি, রাসায়নিক সক্রিয়তা খুব খুব বেশি, মানে এত বেশি যে শুধুমাত্র অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে না, নিচের দিকে যে সময় লিথিয়াম বা সোডিয়াম, পটাশিয়ামের মতো মৌলগুলো এরা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েও কিন্তু হাইড্রাইড উৎপন্ন করে ফেলতে পারে, এবং এরা প্রত্যেকেই একক পজিটিভ আয়ন উৎপন্ন করতে পারে, কারণ এদের সবারই বাইরের কক্ষে, বাইরের যোজক কক্ষে একটা মাত্র ইলেকট্রন থাকে, এবং সেই কারণের জন্য সেই ইলেকট্রনকে এরা ছেড়ে দিতে পারে এবং ধনাত্মক তড়িতাধান উৎপন্ন করে। চলো নেক্সট 2 নাম্বার যে সিরিজ, সেই 2 নাম্বার সিরিজেতে আমরা যাই। এগুলো হচ্ছে 2 নাম্বার সিরিজে আমরা যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, এবং এটা আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিলে 2 নম্বর শ্রেণীতে এর অবস্থান করছে। এই মৌলগুলো বেসিক্যালি হলো বেরিলিয়াম, ভালো করে নামগুলো মনে রাখবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর হলো স্ট্রনসিয়াম, বিএ হলো বেরিয়াম। এখানে বি দিয়ে কিন্তু দুটো রয়েছে, একটা বিই এবং এটা হলো বিএ। বলে দেওয়া নিষ্প্রয়োজন, অনেকেই হয়তো জানো, তবু আমার ধরিয়ে দেওয়া উচিত। এবং এখানে হলো খুব অতি পরিচিত মৌল, মানে আলো ফেলে দিলে কিছুক্ষণ তারপরে অন্ধকারে রেখে দিলে এটার থেকে আলো দেখতে পাওয়া যায়, এটা হলো রেডিয়াম। এর নাকি বহু ব্যবহার ছিল, কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রান্সিয়াম যেহেতু তেজস্ক্রিয়, তার পাশে রেডিয়াম তেজস্ক্রিয় তো হবেই, সুতরাং রেডিয়াম যে তেজস্ক্রিয় ধাতু সে সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এই যে মৌলগুলো 2 নম্বর সিরিজে বসানো হয়েছে এদের যোজ্যতা কত না, এদের যোজ্যতা হলো +2। কেন না, এদের পরমাণুর বাইরের যে কক্ষ সেই বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থেকে থাকে, দুটো করে ইলেকট্রন থাকে, মানে সর্ববহিস্থ কক্ষে, পরমাণুর সর্ববহিস্থ কক্ষে দুটো করে ইলেকট্রন থাকে, এবং সেই দুটো ইলেকট্রনকে এরা কিন্তু ত্যাগ করে দিতে পারে এবং ধনাত্মক তড়িতাধান তৈরি করতে পারে। ধনাত্মক তড়িতাধান যেটা তৈরি করে তার যোজ্যতা হয়ে যায় +2, কারণ দুটো ইলেকট্রন এরা ত্যাগ করতে পারে। এই দুটো ইলেকট্রন ত্যাগ করে অক্সাইড বা অন্য কোনো যৌগের সঙ্গে বিক্রিয়া করে এরা কিন্তু অক্সাইড বা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে, মানে হ্যালোজেন এই সিরিজে যে মৌলগুলো রয়েছে বা এই অক্সিজেন, এদের সঙ্গে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যখন অক্সাইড তৈরি করে তখন এদের যোজ্যতা হয় 2, মানে দুটো ইলেকট্রনের দান করে দিতে পারে এরা। তো এদের যে ধর্মগুলো অবশ্যই তো ধনাত্মক ধর্মী, মানে পজিটিভ, +2 দেয়, মানে ধনাত্মক তড়িৎধর্মী, এটা পরিষ্কার একদম। এদের অক্সাইডটা কিরকম হবে, এদের অক্সাইড কিন্তু ক্ষারকীয়, মানে এখানে যেমন H+O H2O এরকম করা হয়েছে, সেই রকম এখানে আমরা ম্যাগনেসিয়াম, অতি পরিচিত ধাতু, ম্যাগনেসিয়াম +O, মানে ও তো হবে না, O2 হবে, ম্যাগনেসিয়াম +O2, কিন্তু এদের যোজ্যতা, ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, 2, তাহলে খেয়াল রাখতে হবে, পুরানো পড়া। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনের -2, এখানে -2, এখানে +2, তাহলে এখানে আবার O2 বলে লেখা হচ্ছে, তাহলে কি করা যেতে পারে না, ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে সকলেরই যোজ্যতা একই, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO তৈরি হয়েছে, ম্যাগনেসিয়াম আর অক্সাইড, কিন্তু ব্যালেন্স হলো কি, ব্যালেন্স তো হলো না, তাহলে 2MgO2 এইবার দাঁড়ালো পুরো ব্যাপারটা, মানে ব্যালেন্স করলে এরকম ধরনের ব্যাপারটা আসবে। সমীকরণ ব্যালেন্স করা তোমরা নিশ্চয়ই জানো।
তো এই যে অক্সাইড, এই অক্সাইডটা কীরকম, এই অক্সাইডটা কিন্তু ক্ষারীয় অক্সাইড, এবং এই অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড যদি জলের সঙ্গে বিক্রিয়া করে সেক্ষেত্রেও কিন্তু ক্ষার উৎপন্ন করে, সেক্ষেত্রেও ক্ষার উৎপন্ন করে। তবে সেই ক্ষারগুলো, অক্সাইডের প্রকৃতিটা ক্ষারীয় যদিও, তবুও কিন্তু এই ক্ষারের তীব্রতাটা কিন্তু এই সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড এদের থেকে একটু কম হবে। তো যদিও এই ধাতুগুলো বেশি সক্রিয়তার জন্য প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না এগুলো, কোথাও না কোথাও, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এসবের খনি কিন্তু কোথাও পাওয়া যাবে না, এগুলো সবসময় অক্সাইড হয়েই কিন্তু পাওয়া যাবে, কারণ এরা রাসায়নিকভাবে এত বেশি সক্রিয় যে এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। মাটি হিসেবে পাওয়া যায়, মানে মাটিতে তো আর একদম মেটালগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকতে পারে না, সেই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, কারণ এদের রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি এবং এদের বিজারণ ধর্ম অবশ্যই রয়েছে, মানে এরা বিজারক পদার্থ, বেসিক্যালি এরা বিজারক পদার্থ, এই ধাতুগুলো বিজারক পদার্থ, এদের অক্সাইড ক্ষারীয়, অক্সাইডগুলো ক্ষারীয় এবং এরা জলের সঙ্গে বিক্রিয়া করে অবশ্যই হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এবং যেটা ক্ষার, অবশ্যই তীব্র ক্ষার, কিন্তু তাদের তীব্রতার পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে কম। এইটুকু মোটামুটি আমরা এই 2 নম্বর সিরিজের মৌলগুলোর থেকে আন্দাজ করতে পারি। এরপরে আমরা যে ইম্পর্টেন্ট সিরিজটা নিয়ে আলোচনা করব সেটা হলো 17th সিরিজ। এই 17th সিরিজে যে মৌলগুলো রয়েছে সেগুলো হলো হ্যালোজেন মৌল, এবং এই হ্যালোজেন মৌলগুলোর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টার্টিন, এই যে মৌলগুলো রয়েছে এইগুলো মোটামুটি কোনটা প্রাকৃতিক আর কোনটা অপ্রাকৃতিক সেগুলো নিয়ে তো অবশ্যই সন্দেহ রয়েছে। প্রাকৃতিক বলতে এই FCl, Br, I এগুলোকে প্রাকৃতিক বলে বলতে পারি। তো এখানে কিন্তু মানে এমনই একটা ব্যাপার, এই সিরিজটা এত ভার্সেটাইল সিরিজ, এখানে কঠিন, তরল, গ্যাস সমস্ত ধরনের মৌলগুলো কিন্তু এই সিরিজের মধ্যে রয়েছে। এগুলো রয়েছে বলতে যেমন ধরো এই যে ফ্লোরিন আর ক্লোরিন এরা হচ্ছে কিন্তু গ্যাস, আবার ব্রোমিন হচ্ছে লিকুইড, এরা লিকুইড, এই ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড। আবার আয়োডিন বা অ্যাস্টাটিন এগুলো কিন্তু সব সলিড, এগুলো কঠিন, তার মানে কঠিন, তরল, গ্যাস সব মিলেমিশে এইখানে রয়েছে। আর এদের রাসায়নিক সক্রিয়তা কীরকম, এদের রাসায়নিক সক্রিয়তা অবশ্যই দেখা যাচ্ছে এটা -1, মানে এদেরও যেমন এই যে 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তাদের রাসায়নিক সক্রিয়তা যেমন, এদের রাসায়নিক সক্রিয়তাও একই রকম, কিন্তু মোটামুটি রাসায়নিক সক্রিয়তাটা যত নিচের দিকে যাওয়া যায় তত কিন্তু কমতে থাকে। এই যত নিচের দিকে আসি তত তো পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, ফলে ওপরের রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি, মানে ফ্লুরিনের রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি, মানে হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিন যত তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেনের সঙ্গে আয়োডিন তত তাড়াতাড়ি যুক্ত হতে পারবে না, এইটা বোঝানো হচ্ছে আর কি। তো এখানে কি আছে বেসিক্যালি, এখানে এই 17 নম্বর সিরিজ, তো এদের ব্যাপারটা হচ্ছে যে 7টা ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষে। এখন কি হয় যে এই যে নিষ্ক্রিয় মৌলগুলো এদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে এবং এটা সুস্থিত কন্ডিশন, এখন প্রায় কাছে পিঠেই কিন্তু এরা সুস্থিত অবস্থাতেই আছে। তো এরা এই 7টা ইলেকট্রন তো আর ত্যাগ করে দিতে পারবে না, কারণ আকর্ষণ বলটা অনেক বেশি। এই ব্যাপারে আমরা পরে ডিটেলে কথা বলবো অন্য একটা ভিডিওতে, একদম শেষের দিকে গিয়ে। তো তার আগে আইডিয়াটা ক্লিয়ার হোক, এই 7 নাম্বার যে 7টা যে ইলেকট্রন, এরা চাইবে কি বাইরের থেকে আরেকটা ইলেকট্রনকে টেনে নিতে, অন্য কোনো মৌলর থেকে আরেকটা ইলেকট্রনকে নিয়ে নিতে, এবং সেটা যদি এই ফার্স্ট গ্রুপের হয় তাহলে তো সব থেকে ভালো, এবং সেখান থেকে একটাই মাত্র ইলেকট্রন সাপ্লাই রয়েছে, এটাকে টেনে নেওয়া যেতে পারে। তো দিয়ে এরা 8 কমপ্লিট করে দেয়, সেই কারণে যেন অন্যের কাছ থেকে ধার করে, সেই কারণের জন্য এদের যোজ্যতা হচ্ছে -1 এবং যেটা মানে হলো কি যে এরা অপরাতড়িৎ সৃষ্টি করে, প্লাস হলে পরাতড়িৎ আর মাইনাস হলে অপরাতড়িৎ তৈরি করে। তো এই হলো আগের সিরিজে এগুলোকে 8B না 7B শ্রেণীতে রাখা হতো, আর এখন এটা 17 নম্বর সিরিজে ABCD তো তুলে দিয়েছে, মানে সাবগ্রুপ বলে কিছু নেই এখানে, সেই কারণের জন্য এখানে 17 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। তবে এখানে যাই হোক সাধারণ অবস্থায় এরা কিন্তু দ্বীপ পরমাণুক, এবং এদেরকে যেমন মনে করো Cl2, F2, I2 এরকম করে লেখা হয়, Br2 এরকম করে, কারণ না এরা দ্বিপরমাণুক। মানে আবার বলবে যে I2 তো সলিড, তাহলে I2 বলে লেখা হয় কেন? অবশ্যই সলিড, এবং সলিড হলেও এরা দ্বিপরমাণুক, সেই কারণের জন্যই লেখা হয়। যে আমাদের একটা ধারণা রয়েছে যে গ্যাসগুলোকেই যেমন O2, N2 এরকম করে করে লেখা হয়, তো Cl2 গ্যাস, ঠিক আছে, F2 গ্যাস, সেগুলোর ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা নেই। তাহলে Br2 সেটা লিকুইড, তাহলে আবার 2 আসছে কিসের জন্য? আমরা তো Br লিখবো না,
বিআর বা ব্রোমিন এর যে চিহ্ন, ব্রোমিনের চিহ্ন বিআর, সেটা ঠিক আছে, কিন্তু যখনই আমরা এটা আণবিক রূপটা দেখব তখন কিন্তু কার্বনের মতো সি বসিয়ে দিতে পারবো না। এটাকে আমরা বিআর টু হিসাবে রাখবো, কারণ এটা দ্বিপরমাণু গ্যাস, মানে দুটো পরমাণু মিলে এর একটা অণু তৈরি হয়। এবং এই যে ক্ষার ধাতুগুলো এখানে 1 নম্বর 2 নম্বরে, এগুলো তাহলে বিজারক পদার্থ। এরা বিজারক পদার্থ, মানে বিজারক বিজারক কিরকম বিজারক, মানে তীব্র বিজারক পদার্থ এরা। আর সেই রকম এই যে পদার্থগুলো, এই পদার্থগুলো কিন্তু জারক পদার্থের মধ্যেই পড়ে। এগুলো জারক পদার্থ। কিন্তু কোন জায়গায় লিখবো, এখানে কোনো একটা জায়গায় লিখে রাখছি যে জারক পদার্থ, হ্যালোজেন গুলো হচ্ছে জারক পদার্থ, এটা মাথায় রাখবে। এবং এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক অবশ্যই। অ্যাস্টাটিন থেকে গেল অ্যাস্টাটিন। এই অ্যাস্টাটিন কিন্তু খুব বেশি পরিচিত নয় আমাদের মাধ্যমিক বা এইচএসএতে অ্যাস্টাটিনের খুব একটা ভূমিকা নেই। তবে যেহেতু পুরো পর্যায় সারণীটা নিয়ে কাজ করা শুরু হয়েছে, প্রশ্ন আসার ভিড়ও বেড়ে গেছে, সুতরাং অ্যাস্টাটিন সম্পর্কে দুটো একটা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হতেই পারে। যেখানে অ্যাস্টাটিনটা কি জাতীয় পদার্থ, তাহলে সেটাও তো হ্যালোজেন। আমরা সবসময় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো বলতে থাকি। তো অ্যাস্টাটিন তেজস্ক্রিয় মৌল অতি অবশ্যই। অ্যাস্টাটিন হ্যালোজেন মৌলও বটে, হ্যালোজেনের সিরিজে রয়েছে, মানে এটা হ্যালোজেন এবং এটা একদিকে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়ও বটে হ্যালোজেনও বটে। এবং তার তলাতে যে মৌলটি রয়েছে এর সম্পর্কে তো আমরা পরে কথা বলবো, ইউরেনিয়ামোত্তর মৌল। সুতরাং এরা দুজনেই কিন্তু হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল এবং সেই কারণের জন্য এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। সুতরাং হ্যালোজেন গ্রুপ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। এরপরে আমরা নিষ্ক্রিয় মৌলগুলোর সম্পর্কে কথা বলবো একদম লাস্টে 8 সিরিজে, এই 18 নম্বর সিরিজে, মানে আগে 8 নম্বর সিরিজে যেটা ছিল আগের পিরিয়ডিক টেবিলে। তো এখন মডার্ন টেবিল অনুযায়ী 18 নম্বর সিরিজ, 18 নম্বর সিরিজেতে নিষ্ক্রিয় মৌল রয়েছে। এই নিষ্ক্রিয় মৌলগুলো পরপর হিসেবে আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, মানে রেডন এবং অগানেসিয়ান, এরকম টাইপের একটা নাম রয়েছে। অনেকে ইউরেনিয়ামের মৌল বলেও চালিয়ে দেয়। তো যাই হোক, ওই তো বললাম যে এখানে রেডন তেজস্ক্রিয় কিন্তু নিষ্ক্রিয়, অগানেসিয়ান তেজস্ক্রিয় নিষ্ক্রিয়। রেডনের অস্তিত্ব প্রকৃতিতে টুকটাক পাওয়া গেলেও অগানেসিয়ানের অস্তিত্ব পাওয়া যায় না। এগুলো সব সিনথেসাইজড মেটাল, নোবেল পাওয়ার জন্য বানানো হয়েছে। হিলিয়ামকেও এখানে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তেজস্ক্রিয় খনিতে খুঁজে পাওয়া যায়। এই মাঝের দিকগুলো মোটামুটি প্রকৃতিতে আমরা টুকটাক দেখতে পারি, তার কারণ হচ্ছে এগুলো ভারী। তো এদের যে পরমাণুর গঠন, সেই পরমাণুর গঠনের মধ্যে ভেতরের দিকে থাকে নিউক্লিয়াস আর বাইরের দিকে যে ইলেকট্রন মহল, সেখানে সর্ববহিস্থ কক্ষে হিলিয়াম ছাড়া, হিলিয়ামের মাত্র 2টি ইলেকট্রন রয়েছে, সেই কারণে তার একটাই ইলেকট্রন স্তর আছে এবং সেখানে 2টো ইলেকট্রনই রয়েছে। আবার এটাও এস সিরিজের ভেতরেই রয়েছে, ও পি ব্লকেতে স্থান দেওয়া হলেও পিতে ও নেই, ও জেনারেলি এস সিরিজেতেই শেষ, মানে তো আর নেই কিছুই। সেই কারণের জন্য আর পি সিরিজে যাবে কি করে, ইলেকট্রনই নেই তো আর পি সিরিজে যাবার কোনো মানে হয় না, তবুও পি ব্লকে রেখে দেওয়া হয়েছে। এখন ব্লক হিসাবে যদি আবার ঢুকিয়ে দেওয়া হয় তখন ওকে তো হাইড্রোজেনের পাশেই 2 নম্বরে বসাতে হয়, কিন্তু এটা আবার নিষ্ক্রিয় গ্যাস, তখন আবার ক্ষার তো নয়, সেই জন্য 2 নম্বরে বসানো যাচ্ছে না। তো এই অবস্থানগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এখন শুধু যেটা জানার যে হিলিয়াম বাদে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এইগুলোর যে বাইরের কক্ষপথ, সে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে। মানে 8টা ইলেকট্রন থাকা মানে হচ্ছে কি একদম স্টেবল, মানে সুস্থিত মৌলের গঠন স্ট্রাকচার, সুস্থিত পরমাণু স্ট্রাকচার পেয়ে যাচ্ছে বা গঠন পেয়ে যাচ্ছে। সেই কারণের জন্য এদের রাসায়নিক সক্রিয়তা একদমই জিরো, রাসায়নিক সক্রিয়তা একদম জিরো, সেই কারণের জন্য এদের যোজ্যতা হলো জিরো। এরা কারোর থেকে ইলেকট্রন নেয় না, নিতে চায় না, এবং কারোকে ইলেকট্রন দান করে দেবার মতো এদের কোনো ইচ্ছা নেই। সেই কারণের জন্য এরা অক্সিজেনের সঙ্গেও যুক্ত হতে পারে না, হাইড্রোজেনের সঙ্গেও যুক্ত হতে পারে না। এদের অক্সাইড বা হাইড্রাইড কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, এমনকি ক্লোরাইড, ফ্লুরাইড কোনো কিছুরই অস্তিত্ব এদের নেই প্রকৃতিতে। স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তবে মৌলগুলো গ্যাসীয়, প্রত্যেকটাই, হাইড্রোজেন থেকে শুরু করে একদম অর্গানেসিয়ান পর্যন্ত প্রত্যেকটা মৌল কিন্তু গ্যাসীয়। অর্গানেসিয়ান কি হবে আমি চোখে দেখিনি কখনো, দেখার ইচ্ছেও নেই, তোমাদেরও দেখতে হবে না, কারণ তেজস্ক্রিয় মৌল দেখার কোনো দরকার নেই, শুধু পরীক্ষার জন্য নাম জেনে রাখলেই হবে।
আর শূন্য যোজ্যতা মৌল হিসাবে এরা পরিচিত হয়ে রয়েছে। তো এদের একটা বাড়তি নাম আছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস বলা হচ্ছে কিসের জন্য? না, এটা প্রকৃতিতে তো গ্যাসীয় এবং মোটামুটি যদি কন্ডিশনগুলো ঠিকঠাক থেকে থাকে তাহলে গ্যাসের যে সূত্রগুলো আমরা পড়েছি, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এরা খুব ভালোভাবে মেনে চলতে পারে। চলে কতটা, ফ্লাকচুয়েশন তো অতি অবশ্যই আছে, না হলে বাস্তব অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা এগুলো মেনে চলতে পারে। সেই কারণের জন্য এগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাস মৌল। তো এরপর থেকে গেল এই যে গ্রিন সিরিজের ব্যাপারটা, এই গ্রিন সিরিজের ব্যাপারটা থেকে গেল। এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো, কারণ না হলে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে এবং তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তো একটু রেস্ট নিয়ে আবার নেক্সট ভিডিওটা দেখবে।